বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের একটি অধ্যায়ের অবসান। ৩০০ আসনে ২৫৮২ প্রার্থী। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ, লড়ছেন না মাহফুজও। অদৃশ্য চাপে হাদি হত্যার বিচারে বিলম্ব, অভিযোগ ইনকিলাব মঞ্চের। বসবে রাজনৈতিক দলগুলোর সাথে। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে মা বেগম খালেদা জিয়াকে দেখতে রাতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান। মায়ের অবস্থার অবনতির খবর পেয়ে সোমবার রাত 10:15টার দিকে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সে সময় তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন। রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সাধারণ গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী, গণতন্ত্রের প্রশ্নে রাজপথে আন্দোলন সংগ্রাম, অন্যায্য কারাবরণ, হার না মানা এক আপোষহীন মহাকাব্যের প্রধান চরিত্র বেগম খালেদা জিয়া। কেমন ছিল তার শৈশব ও ব্যক্তিগত জীবন? নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। যে উন্নয়নের ধারা আমরা সৃষ্টি করেছি, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে ভোট দিয়ে নির্বাচিত সরকার করতে হবে। খালেদা খানম পুতুল। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুর শহরে জন্ম নেয়া এই সাধারণ মানুষটি কর্মগুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য এক শ্রদ্ধার আসনে। সময়ের সাথে রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছেন গণমানুষের নেত্রী। তিনি তিনবারের প্রধানমন্ত্রী। সমস্ত রাজনৈতিক দলগুলো অদূর ভবিষ্যতে পরবর্তী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদার, মা বেগম তৈয়বা মজুমদার। ৩ বোন এবং 2 ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। পিতামহ হাজী সালামত আলী, মাতামহ জলপাইগুড়ির তোয়াবুর রহমান। তাদের আদি নিবাস ফেনী ফুলগাজীর শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ি। যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করে ততদিন আমিও নিজে অত বিলাসিতা পছন্দ করি না আর কি। আমার ছেলেদেরও কোনো সময় কোনো বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। আমরা সবসময় রেশনের চালই খাই। বাবা ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন ইস্কান্দার মজুমদার। বেগম খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। ছোট ভাই সাইদ ইস্কান্দার ২০০১ সালে বিএনপি থেকে ফেনী ১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। খালেদা খানম পুতুল ৫ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন। ১৯৬০ সালে মেট্রিকুলেশন দিনাজপুর গভর্নমেন্ট হাই স্কুল থেকে। ১৯৬০ সালের আগস্ট মাসে তখনকার সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। এখানকার উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের উদার ও প্রতিযোগিতামূলক বিনিয়োগ নীতি সম্পর্কে তাদের জানাতে হবে। তাদের সাথে দেশে যৌথ বিনিয়োগের উদ্যোগও আপনারা নিতে পারেন। রাজনীতিতে আসার আগ পর্যন্ত বেগম জিয়া একজন সাধারণ গৃহবধূর জীবনযাপন করেছেন। মূলত 2 সন্তানকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি থাকাকালীনও রাজনীতিতে বেগম জিয়ার উপস্থিতি ছিল না। স্লিপ যা আসতো আর কি ২,২০০ বোধহয় উনি 10% আবার দিয়ে দিতেন। তো তার মধ্যে থেকে আমাকে সে ২,০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। তবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির নেতাকর্মীদের দাবির মুখে রাজনীতিতে পা রাখেন বেগম খালেদা জিয়া। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্রের পক্ষে আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে দেশ ও জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন, হয়ে ওঠেন আপোষহীন নেত্রী। দিন শেষে তিনিও মা। স্বামীর অবর্তমানে একা দায়িত্ব নিয়ে বড় করেছেন 2 ছেলেকে।
1-11 সময় অশ্রুসিক্ত নয়নে বিদেশে পাঠাতে বাধ্য হন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের নির্যাতনের শিকার বড় ছেলে তারেক রহমানকে। 2015 সালে শেষ বিদায় জানাতে হয় ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। গৃহবধূ থেকে রাজনীতির আপসহীন নেত্রী হয়ে ওঠা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সকল প্রলোভন উপেক্ষা করে নীতিতে তিনি আঁকড়ে থেকেছেন দেশ, মাটি ও মানুষকে। স্বৈরাচার এরশাদ আমলে কয়েক দফায় আটক, 111 সরকারের সময় কারাবাসেও আপোষ করেননি। সবশেষ সাজানো দুর্নীতি মামলায় কারাদণ্ডেও নত হননি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে। আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মুহিব। জাতীয় সংসদ হবে জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু। কুসুমাস্তীর্ণ ছিল না স্বাধীন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জীবনও নানা সংকট আর প্রতিবন্ধকতার পাশাপাশি তার জীবনের দীর্ঘ সময় কেটেছে কারাগারে। সবশেষ 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে 2 কোটি 10 লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। অথচ এটি দিবালোকের মতো সত্য, ট্রাস্টের কোনো টাকাই তছরূপ করেননি বেগম খালেদা জিয়া। এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে স্থানান্তরকেই ইস্যু করা হয়। এরপর তাকে বন্দী করে রাখা হয় ঢাকার নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত এক ভবনে। 111 সরকারের নির্মম নির্যাতনে ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু এবং বড় ছেলে তারেক রহমানের প্রবাস জীবনে একাকিত্ব ও কষ্টেও এতটুকু আপোষ করেননি। মইনুল রোড থেকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বিতরণ, সন্তান হারানোর কষ্ট আর একের পর এক মিথ্যা মামলায় কাবু। খালেদা জিয়া চাইলেই আপোষ করে পাড়ি দিতে পারতেন বিদেশে। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। ঘোষণা দেন বাংলাদেশই তার একমাত্র ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। দশম জাতীয় সংসদের বিনা ভোটের নির্বাচনের আগে 2013 সালের 29 ডিসেম্বর গুলশানের বাসায় এবং 2015 সালের 5 জানুয়ারি গুলশানের নিজ কার্যালয়ে 2 দফায় খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়। নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন টানা 93 দিন। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার, কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এর আগে 2007 সালের 3 সেপ্টেম্বর সেনা সমর্থিত 111 সরকার আটক করে বেগম খালেদা জিয়াকে। প্রথম দফায় গ্রেপ্তারের পর সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে রাখা হয় তাকে। প্রায় 1 বছর 8 দিন জেলে থাকার পর 2008 সালের 11 সেপ্টেম্বর আদালতের নির্দেশে মুক্ত হন তিনি। গৃহবধূ থেকে রাজনীতির মাঠ উত্তাল করে আলো ছড়িয়েছেন দেশনেত্রী খ্যাত এই রাজনীতিক। এর বিপরীতে প্রতিশ্রুতি ভেঙে 1986 সালে স্বৈরশাসক এরশাদের সাথে আপোষ রফার নির্বাচন করে আওয়ামী লীগ ও জামাত। অন্যদিকে সকল প্রলোভন পায়ে দোলে নিজের সিদ্ধান্তে অটল থাকেন শহীদ জিয়ার সহধর্মিণী। তখন থেকেই দেশের মানুষের মনের মণিকোঠায় জায়গা তার। যে বাংলাদেশের উন্নয়নের চাবি হলো বাংলাদেশের জনগণের কাছে, আপনাদের নিজ নিজ এলাকার উন্নয়নের চাবি আপনাদের হাতে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প অল্প করে হলেও দেশের জন্য কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন। তিনি যতটুকু সম্ভব দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে তাদের প্রতি অনুরোধ জানান। 1.5 যুগেরও বেশি সময় পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে নেতাকর্মীদের অভিবাদনের জবাবে তিনি আহ্বান জানান। আহমেদ সরোয়ারের রিপোর্ট। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। আর এখন আমি সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে।
সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রায় ১৯ বছর পর পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে এমনই প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 111-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান। নির্বাচন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ অন্য নেতারা তাকে স্বাগত জানান। পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে। আর তার আসার খবর পেয়ে আগ থেকেই ভিড় জমায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ হেভিওয়েট প্রার্থীরা নির্বাচন করছেন ঢাকা মহানগর থেকে। শেষ দিনে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং আঞ্চলিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। সকাল থেকেই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দেন। ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নির্বাচনী প্রধান সমন্বয়ক আব্দুস সালামের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল। রিটার্নিং কর্মকর্তার হাতে তারা মনোনয়ন ফর্ম জমা দেন। সকলের ভোটে তিনি নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে দেশের আজকে যে ক্রাইসিস, এই সংকট থেকে উত্তরণ ঘটানোতে উনি সচেষ্ট হবেন। ঢাকা ৮ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা ৪ আসনের বিএনপির প্রার্থী তানবির আহমেদ রবিন, ঢাকা ৫-এ নবিউল্লাহ নবী, ঢাকা ৭-এ হামিদুর রহমান হামিদ, ঢাকা ৯-এ হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা ১৮-তে এসএম জাহাঙ্গীর হোসেন রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন। নিরাপত্তা হুমকি বাধাগ্রস্ত করবে না। আমরা ইনশাল্লাহ এই হুমকি মোকাবেলা করেই নির্বাচনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশের ইতিহাসে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা সেটা বিশ্বাস করি। সবাইকে একটা মেসেজ, আমার ধানের শীষ আমার হাতে দিয়েছে, সবাই যেন ধানের শীষে ভোট দেয়। ঢাকা 13-তে মনোনয়ন ফর্ম জমা দেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ববি হাজ্জাজ। মনোনয়নপত্র আরও জমা দিয়েছেন জাতীয় পার্টি, চরমোনাই ও বাম দলের প্রার্থীরাও। আরপিওতে নিশিরাতের ভিতরে হঠাৎ করে বদল আনা হয়েছে, যার জন্য আমরা এক মার্কায় জোটে সবাই যেতে পারবো না। আমরা সবকিছু অতিক্রম করে আগামী 12 ফেব্রুয়ারি আমরা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার জন্য আমরা একটা মাইল ফলক আমরা তৈরি করতে পারবো। ঢাকা ৮ আসন থেকে মনোনয়ন জমা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, নির্বাচনী কৌশল হিসেবে তারা জামায়াতের সঙ্গে জোট করেছে। আমাদের জন্য কঠিন হলো এক ঐতিহাসিক সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা বাংলাদেশের দিকে তাকিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছি। ঢাকা 15 আসন থেকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে আঞ্চলিক কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়। ঢাকা 14 আসন থেকে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। নিয়ম মেনে প্রার্থীরা মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা। এবার নির্বাচনের প্রার্থী হচ্ছেন তারা প্রত্যেকে আচরণবিধি মেনে এই তাদের যে নমিনেশন সাবমিশনের বিষয়টি তারা অনুসরণ করছেন। আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি যাতে আচরণবিধি ভঙ্গের কোনো ধরনের ঘটনা না ঘটে। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত চলবে যাচাই বাছাই। 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। প্রচারণা চলবে 10 ফেব্রুয়ারি পর্যন্ত, আর ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর অন্তকোন্দল অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদানে দলের বিপর্যয় ঠেকাতে ঐক্যের প্রতীক হিসেবে
বেগম খালেদা জিয়ার রাজনীতিতে অভিষেক। দল টিকিয়ে রাখতে রাজপথকেই ঠিকানা বানান বেগম খালেদা জিয়া। দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। গ্রেফতার হন দফায় দফায়। এরশাদের অধীনে ৮৬ নির্বাচন বর্জন করে খেতাব পান আপসহীন নেত্রীর। নিয়াজ মাকদুমের রিপোর্ট। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপথগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এই স্বপ্নচারী মানুষটির বয়স ছিল তখন মাত্র ৪৫ বছর। ওই সময় বেগম খালেদা জিয়া পুরোদস্তুর একজন গৃহবধূ, অর্থাৎ দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করে সময় কাটাতেন। সে ২০০০ টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। মানে আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটা ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ ও সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় তাকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। ১৯৮৩ সালের এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে বক্তব্য রাখেন। এটি ছিল বেগম খালেদা জিয়া রাজনীতিবিদ হওয়ার পর প্রথম বক্তব্য। ১৯৮৪-তে পার্টির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক, ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হয়ে উঠতে থাকে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফার আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১শে মার্চ রাতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আঁতাত করে এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধার সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও ১ দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরলস সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংসদে যায়। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের ৩ সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদের শাসন আমলে ১৯৮৩, ৮৪ এবং ৮৭ সালে তাকে ৩ দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করা হয়। পরে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনকে প্রত্যাখ্যান করে সমাবেশের ডাক দেয় বিএনপি। এর আগেই ৩ জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি ১১টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেয়া হয়। ৫ জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। এরপর থেকে ৯২ দিন তিনি কার্যালয়ে অবরুদ্ধ থাকেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দ্বিতীয়বারের মতো পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে যান বেগম খালেদা জিয়া। সাবেক এই প্রধানমন্ত্রী তার বর্ণাঢ্য রাজনীতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট সহ ৩৭ মামলার বোঝা এবং সময়মতো বিদেশে চিকিৎসা না পাওয়ার আক্ষেপ রয়ে গেছে। আমি কার কাছে এসবের প্রতিকার চাইব? আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৬ আগস্ট রাষ্ট্রপতির নির্বাহী আদেশে তাকে সব দণ্ড থেকে পুরোপুরি মুক্তি দেয়া হয়।
19 আগস্ট 2007 সাল থেকে জব্দ করা ব্যাংক অ্যাকাউন্ট জাতীয় রাজস্ব বোর্ড দ্বারা অবরোধ মুক্ত করা হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর 2025 সালের 7 জানুয়ারি রাতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা ত্যাগ করেন এবং 8 জানুয়ারি লন্ডনে পৌঁছান। চিকিৎসকরা সেখানে থাকার কথা বললেও 6 মে তিনি দেশে ফেরেন। 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2025 সালের 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত স্বাস্থ্যের অবনতির কারণে বিদেশে নেওয়া যায়নি। ঢাকায় থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছে। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একজন রাজনীতিবিদ ছিলেন না, দলমত নির্বিশেষে সব মানুষের কাছে ছিলেন শ্রদ্ধাভাজন। কোটি মানুষের ভালোবাসায় এক শূন্যতা তৈরি করে চলে গেলেন পরপারে, দিয়ে গেলেন অন্যায়ের সামনে মাথা না নোয়ানোর শিক্ষা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একজন বিরল অভিভাবক হারালো লাল সবুজের বাংলাদেশ। নিয়াজ মাকদুম, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি আসনে গড়ে প্রার্থী হয়েছেন 8 জনেরও বেশি। 300 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন 2582 জন। নির্বাচন কমিশন সচিবালয়ের তথ্য বলছে, ঢাকা বিভাগে 41 নির্বাচনী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 444 জন। রংপুর বিভাগ 33 নির্বাচনী আসনে 278 জন মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া রাজশাহী বিভাগ 39 নির্বাচনী আসনে 260 জন, খুলনা বিভাগ 34 নির্বাচনী আসনে 276 জন, বরিশাল বিভাগ 21 নির্বাচনী আসনে 116 জন, ফরিদপুর অঞ্চলের 15 নির্বাচনী আসনে 142 জন, ময়মনসিংহ বিভাগে 38 নির্বাচনী আসনে 311 জন, সিলেট বিভাগে 19 নির্বাচনী আসনে 146 জন, কুমিল্লা অঞ্চলের 35 নির্বাচনী আসনে 365 এবং চট্টগ্রাম বিভাগে 23 নির্বাচনী আসনের মনোনয়ন জমা দিয়েছেন 194 জন। জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ নেতারা। বিভিন্ন স্থানে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতের নেতারাও। ফেনী 1 ও বগুড়া 7 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বেগম খালেদা জিয়া ও বগুড়া 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী 2 আসনে অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী 3 আসনে আব্দুল আউয়াল মিন্টু নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। বগুড়া 6 সদর আসনে উচ্ছ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চায় বিএনপি। আমরা এখানে কিছু শান্তিপূর্ণভাবে বাস করি। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাইয়ের মতো বাস করি। এখানে অনেকে চেষ্টা করে কিছু বিভেদ সৃষ্টি করার জন্য, কিন্তু আমরা ঠাকুরগাঁতে কিন্তু এই বিভেদ আমরা কখনোই করিনি। নোয়াখালী 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন। চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরও মনোনয়ন জমা দিয়েছেন। যে সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেয়েছে, এটা আজকে আনন্দের দিন। আমরা আজকে গণতন্ত্রের দিকে যাচ্ছি। নরসিংদী 2 পলাশ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
ফরিদপুর ২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। ঢাকা ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমানুল্লাহ আমান। শেষ দিনে ঢাকা ৩ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মুন্সিগঞ্জে জেলার সংসদীয় ৩টি আসনে দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপি প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ দুপুরে মনোনয়নপত্র জমা করেন। কিশোরগঞ্জ ৬ ভৈরব আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ১ আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা ৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। এ সময় তার সাথে ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সব জায়গায় যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি যেন মুক্ত হয়। আমাদের দুর্নীতি বিরোধী যেই আমাদের এই জোটের যে মনোভাব, সেটি আমরা প্রতিষ্ঠিত রাখব। সিলেটের ৬টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হবিগঞ্জ ১ আসনে ডক্টর রেজা কিবরিয়া দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা ১ আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খুলনা ২ আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। লালমনিরহাটে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্না কবির মনোনয়ন জমা দিয়েছেন। ময়মনসিংহ ১ হালুয়াঘাট ধোবাউড়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স মনোনয়নপত্র দাখিল করেছেন। ময়মনসিংহ ৪ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ ৫ আসনে মনোনয়ন জমা দিয়েছেন জাকির হোসেন বাবলু। সিরাজগঞ্জ ২ সদর কামারখন্দ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নীলফামারী ২ সদর আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এনসিপিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তবে অংশ নিচ্ছেন না এবারের জাতীয় নির্বাচনে। পেয়েছেন দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই তার এনসিপিতে যোগদান বলে জানিয়েছেন সাবেক এই উপদেষ্টা। এদিকে নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। আরও জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। নির্বাচনের আগে দল গোছানোর মধ্যেই জোট নিয়ে টানাপোড়েনে নেতাকর্মীদের পদত্যাগের ঘটনায় টালমাটাল অবস্থা জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। এমন পরিস্থিতিতে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করা ২ জুলাই যোদ্ধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিভিন্ন দলে যোগ দেয়া নিয়ে শোনা যাচ্ছিল নানা গুঞ্জন। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটালেন আসিফ মাহমুদ। সোমবার এনসিপির দলীয় কার্যালয়ে হাজির হলেন ২৪-এর গণঅভ্যুত্থানে একদিন আগেই ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেয়া বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা। জানালেন সতীর্থদের দল এনসিপিতেই যোগ দেওয়ার কথা। শহীদদের এবং শহীদদের পরিবারের আহতদের যে আকাঙ্ক্ষা, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ যারা রাজপথে নেমে এসেছিলেন জীবনের তোয়াক্কা না করে, তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। সেই জায়গা থেকে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে আজকে যোগদান করছি। ব্রিফিংয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সারা দেশে এনসিপির পক্ষ থেকে ৪৭ জন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণঅভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এদিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও। গণমাধ্যমের কাছে তিনি একথা বলেন। আরও জানান, এনসিপির অংশ হচ্ছেন না তিনি। মামুন আবদুল্লাহ,
বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনের আগে শান্তি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের জন্য সরকার সম্পূর্ণ প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের চার্চ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বিদায় সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোটের পাশাপাশি বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, অন্তর্বর্তী সরকারে গৃহীত শ্রম সংস্কার এবং দুদেশের মধ্যে সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন। গত 17 মাস ধরে প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা করেন এবং ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মার্কিন সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেন দেশটির চার্চ দ্য অ্যাফেয়ার্স। আগের সরকারের আমলে দেশের শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা 46টি মামলার মধ্যে 45টি প্রত্যাহারের জন্য তিনি অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন। জবাবে প্রধান উপদেষ্টা নতুন শ্রম অধ্যাদেশকে চমৎকার আইন হিসেবে বর্ণনা করেন। খুন খারাপি, চুরি, ছিনতাই, শিশু ধর্ষণ সহ বিভিন্ন অপরাধে 2025 সালটি ক্যালেন্ডারের পাতায় ছিল এক উদ্বেগজনক বছর। মব ভায়োলেন্সে আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও ছিল চরম পর্যায়ে। ফলে সারা বছর কোথাও না কোথাও এর শিকার হয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ। এসব অপরাধের বেশিরভাগেরই বিচার হয়নি, কোনোটির রহস্য উদ্ঘাটন হয়নি। বিদায়ী বছরটির আলোচিত কিছু অপরাধের তথ্য ফজলে রাব্বির রিপোর্টে। সাল 2025, অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণের দ্বিতীয় বছর। আগের বছর ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার চেষ্টা বছরের শুরু থেকেই, কিন্তু সেই চ্যালেঞ্জ জয় থেকে গেছে প্রশ্নবিদ্ধ। তারপরও কোথাও কোথাও আইন শৃঙ্খলার আরো অবনতি হয়েছে। উদ্বেগজনক হারে বেড়েছে নারী ও শিশু নির্যাতনের ঘটনা। 2025 সালের প্রথম 11 মাসে 20,691টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে, যা গেল বছরের তুলনায় 4,000 বেশি। বছরের মার্চে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের ছোট্ট শিশু। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। ক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। বেড়েছে খুন খারাপিও। 2025 সালের প্রথম 11 মাসে দেশে হত্যা মামলা হয়েছে 3,509টি, যা গেল বছরের চেয়ে 281টি বেশি। সবচাইতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হিসেবে সামনে আসে পুরান ঢাকার মিটফোর্ডে পাথর দিয়ে থেতলে নৃশংসভাবে সোহাগ হত্যার ঘটনা। ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। বিদায়ী বছরের শুরুতেই রাজধানীর বনশ্রী ডি ব্লকের 7 নম্বর রোডে নিজ বাসার সামনে 160 ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুটের ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে নানান মহলে। রাজধানীর ফরচুন শপিং মল থেকে দোকান ভেঙে 500 ভরি স্বর্ণ চুরির ঘটনাও ছিল আলোচিত। আধিপত্য বিস্তার নিয়ে বছর জুড়ে তোলপাড় চলেছে আন্ডারওয়ার্ল্ডেও। 25 মে রাতে বাড্ডা এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় গুলি করে হত্যা করা হয় বিএনপি নেতা কামরুল আহসান সাধনকে। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের পেছনেও আন্ডারওয়ার্ল্ডের সংশ্লিষ্টতা উঠে আসে। বছরের শেষে আলোচিত ঘটনা ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যা। এ নিয়ে জনমনে আতঙ্ক ও ক্ষোভের রেশ এখনো চলছে। এই রাজপথে আমরা থাকবো, আমরা নড়ছি না। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে বিজেপিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজেপি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তরে বাহিনীতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে 72 সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক প্রদান করা হয়। এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক বিজিবিএম, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পিবিজিএম, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা বিজিবিএমএস এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা পিবিজিএমএস পদক দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালনে সতর্ক হওয়ার নির্দেশ দেন। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগে আরও বেশি কৌশলী হওয়ারও আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বেগম খালেদা জিয়া আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের একটি অধ্যায়ের অবসান।
300 আসনে 2582 প্রার্থী। এনসিপিতে যোগ দিলেও নির্বাচনে অংশ নিচ্ছেন না আসিফ, লড়ছেন না মাহফুজও। অদৃশ্য চাপেই হাদি হত্যার বিচারে বিলম্ব, অভিযোগ ইনকিলাব মঞ্চের, বসবে রাজনৈতিক দলগুলোর সাথে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।